আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে, আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। প্রথম গালিগালা শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি, যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না। তো যদি এটা হয়ে থাকে, আমি যে সমস্ত পয়েন্টে যেগুলো কথা হচ্ছে, যেগুলা তিস্তা নিয়ে কথা হচ্ছে, তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই। তিস্তা ছেড়ে দিতে হবে, কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে, তিস্তা যে দরকার পড়লে যে বার্তা করতে হবে আমাদের করতে হবে। এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয়, তাহলে কিন্তু এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা, দেশের মানুষের যে মানসিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি। এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাদ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো নেহায়তই একটা বাস্তব বিষয়। এগুলোকে বন্ধ বাদগুলো চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা, এগুলো যদি আলোচনা হয়ে থাকে, নিশ্চয়ই একটা ভালো আলোচনা হয়েছে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে ইউনূস সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন, ভালো রেজাল্ট আমাদের দেবেন। নির্বাচন আর সংস্কারের কথা নিয়েই কিন্তু আজকে আমার এখানে সত্যিকার অর্থে আমার আজকের এখানে বসাটা। কারণ এই নির্বাচন আর সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি বিএনপিতে, তার মধ্যে বোধহয় আমি একজন, যে অনেক বেশি কথা বলেছি আমরা। এবং এইটা দেখলাম কালকে এবং গত 3 দিন ধারাবাহিকভাবে কিছু লোক, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমার বাগানে শূকরের উপদ্রব শুরু হয়েছে, তো ওই কিছু শূকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। আমি ওই শূকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই, যাদের কোনো কাজ নাই কচু ক্ষেতের কচু ভাঙা ছাড়া। তো যে কথা বলছেন যে ইউনূস সাহেব, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা, ভালো বলেছেন। নির্বাচন তো আচ্ছা, আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট, এই সরকার। আমি এটা বুঝি না কী করতে। ধরে নেন নির্বাচন আমাদের কোনো দাবি থাকলো নাই, ধরে নেন কথা বলছেন, কী করতে পারে একটা সরকার? কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো, তাহলে তো হাসিনাই থাকতো। যেহেতু হাসিনা নির্বাচিত ছিল না, সে তাই চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং উনি যদি নির্বাচনের কথা বলে থাকেন, আগে বলেছেন, এখন যদি বলে থাকেন, ভালো বলেছেন, সঠিক বলেছেন। নির্বাচনটা হওয়া দরকার। এক গ্রুপ আছে দেশে, এক গ্রুপ আছে বিদেশে, যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন, আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই
বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের, যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে, দুটোরই প্রয়োজন আছে। কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। এমন কোনো সংস্কার বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না, মেনে নেবও না। আমি এই কথা আগে বলেছি, এখনও বলছি। আপনারা দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে এটা পড়েছেন, যাদের কাছে স্প্রেডশিট গেছে, যারা পড়েছেন তারা দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয়, যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না, বাংলাদেশের সঙ্গে, সেগুলো আমরা কেন মানব? এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনারা বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না, কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, আরেকজন আছে একজন ওখানে, কি এটা একটা নাম, ওটা হলো কী বলে এটাকে, না একটা জারজ মিল্টন, সরি কথা আমি বলে দিলাম, আমার এই অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। প্রথম গালিগালা শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। ওরা ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই।